হ্যালো ফ্রেন্ডস, আর কে রায় সিরিগেশন আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, প্রাইমারি 2014-এর বিভিন্ন খবর নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে কেন সেই কেসটিকে পিটিশনাররা তুলে নিলেন সে সম্পর্কে কিছুটা আলোচনা করব। প্রশ্নফুল মামলা সম্পর্কে কিছু আলোচনা করব, এপিসি ভবন, মানিকবাবু এবং আমাদের সম্পর্কে মোটামুটি একটু আলোচনা করি। তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে 25শে মার্চ সুপ্রিম কোর্টে যে প্রাইমারি কেসটি উঠেছিল সেই কেসটিতে পিটিশনাররা সেই কেসটিকে তুলে নিয়েছেন। সেই কেসটিতে 3টি লাইনে শুধুমাত্র অর্ডার দেওয়া আছে। প্রথম পয়েন্টে যেটা বলা আছে যে পিটিশনাররা একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল, যেটাকে সুপ্রিম কোর্ট গ্রান্টেড করেছে। এবং 2 নম্বরে আবার বলা আছে পিটিশনার্সদের উকিল এই পিটিশনটি তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং সেই মোতাবেক এই পিটিশনটি তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এটুকুই হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে বলা আছে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতেই পারছি যে ডিভিশন বেঞ্চে যেটি দেওয়া আছে রায়, সেই রায় অনুযায়ী কিন্তু প্রাইমারির 14 রিক্রুটমেন্টটা চলতে থাকবে। তো কেন এখানে পিটিশনাররা কেস করে স্পেশাল লিভ পিটিশন দাখিল করার পরে সেটাকে তুলে নিল, এখানেই আমাদের একটা সন্দেহ বা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তো এই প্রশ্নটির উত্তর পাওয়ার জন্য আমাদের যে ডিভিশন বেঞ্চের রায়টি ছিল সেই রায়টিকে আমাদের খুব ভালো করে দেখতে হবে। হয়তো এই অংশটুকু আপনারা হয়তো তেমন ভালো করে লক্ষ্য করেননি। তো এই অংশটুকুতে কি বলা ছিল ডিভিশন বেঞ্চের রায়ে, সেটি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। ডিভিশন বেঞ্চে যে রায়টি দেওয়া হয়েছিল সেখানে মোট বাবু সালামের যে কেসটি ছিল, যার ফলে রায় পড়েছিল, স্টে পড়েছিল, সেই রায়টিতে মোট রিট পিটিশনের সংখ্যা ছিল 139 জন। কোর্ট বলেছে যে এই 16,500 যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে সেটা বর্তমানে অনগোয়িং আছে এবং এটা প্রায় কমপ্লিটের দিকে পৌঁছে গেছে। এই অবস্থায় এই প্রক্রিয়াটিকে আটকানো অনুচিত হবে, কারণ এটি একটি প্রিমা ফেসিয়া কেস, অর্থাৎ এখানে আরও অনেক যুক্তিভিত্তিক, তথ্যভিত্তিক অনেক প্রমাণের দরকার, যার ফলেই কিন্তু আমরা একটা নিশ্চিত রায়ের দিকে পৌঁছতে পারি। তাই এরকম মামলায় যেটি প্রায় শেষ পর্যায়ে চলে এসে গেছে সেটাতে আটকে রাখার কোর্টের পক্ষে অনুচিত হবে। যদিও পিটিশনাররা যদি এটাতে জয়ী না হতে পারেন, তাহলে যারা অলরেডি সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করেছেন বা সিলেক্টেড হয়ে গেছেন তাদের কিন্তু অপূরণীয় ক্ষতি হতে পারে। তাই কিন্তু এই ইন্টারিম অর্ডারটিকে তুলে নিয়েছে ডিভিশন বেঞ্চ। অপরদিকে যারা পিটিশনার্স আছেন তাদেরও অধিকার যাতে খর্ব না হয়, তাদের দিকটাও যাতে নিশ্চিত করে দেখতে পারে কোর্ট, সেই দিকটাও কিন্তু পর্যবেক্ষণ রাখছেন। এক্ষেত্রে যারা পিটিশনার্স আছেন তাদের সম্পর্কে যেটা বলেছেন, নেক্সট যে সেকেন্ড লিস্ট বের হওয়ার কথা 1216টি পোস্টের, সেই সেকেন্ড লিস্টে যারা প্রশ্নভুল মামলায় 738 জনের নাম আছে, সেই 738 জনের জন্য সিট সংরক্ষণ রেখে তারা যদি 6 নম্বর অতিরিক্ত পেয়ে যান তাহলে তারা অবশ্যই চাকরি পাবেন। এবং তাছাড়াও এই যে কেস পিটিশনার 139 জন আছে, তারা যদি যোগ্য হয়ে থাকেন, তারা যদি শেষ পর্যায়ে ফাইনাল রায়দানে জয়ী হয়ে থাকেন, তাহলে তারাও 2016-র যে রিক্রুটমেন্ট পলিসি আছে সেই পলিসির অন্তর্ভুক্ত হয়ে এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে বা সিলেক্টেড হতে পারে। এখানে এই 139 জনের জন্য কিন্তু কোনো রকম সিট সংরক্ষিত নেই। তারা যদি জয়ী লাভ করে থাকেন এই কেসটিতে এবং তারা যদি যোগ্যতা অনুযায়ী কাট অফ মার্কসে চলে আসতে পারেন, তাহলেই কেবলমাত্র তারা এই সিলেকশন প্রসেসে বা সিলেক্টেড হতে পারেন। তো এই পয়েন্টটিতেই আমরা জোর দিয়ে দেখব যে এখানে কেন তারা কেসটি সুপ্রিম কোর্ট থেকে তুলে নিল। কারণ এই কেসটির তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই, কারণ ডিভিশন বেঞ্চে কিন্তু বলে দেওয়াই আছে যারা 139 জন পিটিশনার আছে তাদের অধিকারের কোনো দিনও খর্ব হবে না, তাদের দিকটিও নিশ্চিতভাবে দেখবে কোর্ট, এবং তারা যদি জয়ী লাভ করেন তাহলে তাদের জন্য সিট থাকবে এবং তারা সিলেক্টেড হতে পারেন। এজন্যই কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তাই এই কেসটির যে গ্রাউন্ড স্টেটাকে কন্টিনিউ করার যে যুক্তি সেটা শক্তিশালী নয়। তাই কিন্তু তারা উকিলবাবুরা পিটিশনারদের তারা আগেভাগে বুঝে গেছেন, সেই জন্যই কিন্তু তারা কেসটি রানিং হওয়ার আগেই কিন্তু সেই কেসটিকে তুলে নেন। যদি এই কেসটিকে তারা তুলে না নিতেন তাহলে হয়তোবা এই কেসটি ডিসমিস করে দিত সুপ্রিম কোর্টের মাধ্যমে, এবং ডিসমিস করলেই কিন্তু পিটিশনাররা আরও বেশি ক্ষতির আশঙ্কা ছিল। কারণ তখন এই সুপ্রিম কোর্টের অর্ডারটি নিয়েই কিন্তু হাইকোর্টের মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান করে নিত পর্ষদ। তাই আগেভাগেই তারা কেসটি রানিং হওয়ার আগেই প্রথম শুনানির মধ্যেই কিন্তু সেটাকে তুলে নেন। তাছাড়াও এই যে পিটিশনাররা সুপ্রিম কোর্টে গেল এবং কেসটিকে তুলে নিল, এই ঘটনাটি কিন্তু পর্ষদকে অনেক বেশি সাহায্য করবে।
তোমাদের যাই হোক, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্ট সমস্ত আইনি দিক দিয়েই কিন্তু বর্তমানে যে আপারের রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু সম্পূর্ণভাবে, আর কোনো আইনত বাধা নেই। এখন পর্ষদ কিংবা সরকার কিন্তু চাইলেই সদিচ্ছা দেখালেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার কাউন্সিলিংটা করাতে পারে, কিন্তু কাউন্সিলিং হচ্ছে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো সেই মোতাবেক এবিসি ভবনে যখন যোগাযোগ করা হয় বা অনেকেই কিন্তু গিয়েছিলেন, তো সেখান থেকেও কিন্তু কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। এবিসি ভবন থেকেও কোনো রকম তথ্য বা কোনো রকম সহযোগিতা কিন্তু করা হচ্ছে না। অপরদিকে সুপ্রিম কোর্টের যে রায়টি বেরিয়েছে, সেই রায়টিকে দেখার পরে মানিকবাবুর যেটা প্রতিক্রিয়া, তিনি বলেছেন যে এই নিয়োগ প্রক্রিয়া আরও শক্তিশালী হলো এবং এই নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে কমপ্লিট হবে এবং মমতা ব্যানার্জির সরকারকে পর্ষদের উপর ভরসা রাখতে বলেছেন এবং এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, এরকমটি কিন্তু মানিকবাবুর প্রতিক্রিয়া পাওয়া গেছে। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মহাশয়েরও কিন্তু এরকম প্রতিক্রিয়া পাওয়া গেছে। তিনি কিন্তু অলরেডি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলে বেড়াচ্ছেন যে প্রাইমারি রিক্রুটমেন্টে তারা সমস্ত অনুমতি দিয়ে দিয়েছে এবং পর্ষদ সঠিকভাবেই কাজ করছে, নিয়োগ হয়ে গেছে, এরকমটি কিন্তু তিনি বলছেন। তো বন্ধুরা, এই মতো অবস্থায় যারা এখনও পর্যন্ত কাউন্সিলিং করেননি তারা কিন্তু একটা গোলকধাঁধার মধ্যে পড়ে গেছেন, কারণ পর্ষদ থেকে কাউন্সিলিং করাচ্ছে না। উপর মহল অর্থাৎ শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে সকলেই কিন্তু আশ্বস্ত করছেন এবং শিক্ষামন্ত্রী বলে বেড়াচ্ছেন যে নিয়োগ প্রক্রিয়া প্রায় কমপ্লিটের দিকে, ভালোভাবেই চলছে এবং তাদের কোনো বাধা নেই, তিনি অনুমতি দিয়ে দিয়েছেন। এক কথায় যারা কাউন্সিলিং করেননি তারা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। এই মতো অবস্থায় সকলেই কিন্তু ডিপিএসসিতে আন্দোলন করেছিলেন, এখন কিন্তু সেই ডিপিএসসির মুখোমুখি তারা হতে চাইছেন না, তারা একদম এবিসি ভবনের দিকে যেতে চাইছেন এবং সকলে মিলেই এপিসি ভবনে গিয়ে কাউন্সিলিংয়ের ডেট এবং কাউন্সিলিং নিয়ে আসার চিন্তাভাবনা করছেন। বন্ধুরা, এবারে বলবো প্রশ্নভুল মামলা সম্পর্কে। বন্ধুরা, প্রথমে বলে রাখি যে প্রশ্নভুল মামলা হচ্ছে দু রকমের মামলা আছে। একটি 2014 সালে রিক্রুটমেন্ট যখন টেটের রেজাল্ট বেরিয়েছিল ঠিক তখনই একটি মামলা করা হয়েছিল 2017-তে, এবং আরেকটি মামলা করা হয়েছিল 2021-এ যখন এই 16,500 রিক্রুটমেন্ট ঘোষণা করা হলো। তারপরে তো 26 তারিখ অর্থাৎ আজকে প্রতিভা মণ্ডল অর্থাৎ 2017 সালে যে মামলাটি করা হয়েছিল সেই মামলাটির শুনানি হয়েছিল। তো সেই মামলাটির শুনানি নেক্সট শুনানি ধার্য করা হয় 9 এপ্রিল, সম্ভবত সেদিনই মোটামুটি একটা ফাইনাল রায়ের দিকে যেতে পারে। অপরদিকে 2021-এর যে প্রশ্নভুল মামলাটি চলছিল ওয়াসিম বনাম পর্ষদ, তো সেই মামলাটি আজকে হয়নি, সেটা নেক্সট উঠবে। বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি যে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে প্রাইমারি রিক্রুটমেন্ট চলতে পারে এরকমটা বলা হলেও কিন্তু উভয় বেঞ্চে কিন্তু সুপ্রিম কোর্ট কিংবা ডিভিশন বেঞ্চ কিন্তু সিঙ্গেল বেঞ্চের দিকেই কিন্তু ঠেলে দিয়েছে এই প্রাইমারি কেসটি। তাই এই কেসটি এখনও পর্যন্ত মীমাংসা কিন্তু হয়নি, সেটা সিঙ্গেল বেঞ্চেই কিন্তু মীমাংসা হবে এবং সেটা যথাসময়ে কিন্তু কেসটি হিয়ারিং হবে। তো এ ব্যাপারে একটি কিন্তু দুশ্চিন্তা সকলের মনের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত থাকতে বাধ্য। তবে আশা করছি সেই দুশ্চিন্তা আর বেশি দিন থাকবে না, সকলের মুখে হাসি ফুটবে, এই কামনা করেই আজকে এখানে রাখছি। ভালো থাকবেন, থ্যাঙ্কস।